নমস্কার বন্ধুরা, পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তার পাশাপাশি ইউরো কাপ নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তো ওভারঅল ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা চলুন এক এক করে ভিডিও স্টার্ট করি। সবার প্রথমে ইউরো কাপ 2024-এর আপডেট দিয়ে শুরু করি। গতকাল ইউরো কাপে রাত্রিবেলায় 3টে ম্যাচ ছিল। প্রথম খেলাটা সব থেকে বড় আপসেট হয়েছে ক্রোয়েশিয়া আর আলবানিয়ার মধ্যে। কেউ ভাবতেও পারিনি যে ক্রোয়েশিয়া আলবানিয়া দলের বিরুদ্ধে ম্যাচটা 2-2 ড্র করবে। একটা দারুণ জমজমাট ম্যাচ হয়েছে, মানে বলতেই পারি এবার কিন্তু ইউরো কাপ আস্তে আস্তে জমতে শুরু করেছে। প্রথমে আলবানিয়া অবাক করে দেওয়ার মতো ম্যাচের শুরুতেই 11 থেকে 12 মিনিট নাগাদ একটা গোল করেছে। 1-0 গোলে এগিয়ে ছিল আলবানিয়া অনেকক্ষণ। তারপরে ক্রোয়েশিয়া তারা প্রথম গোল পেয়েছে, তাও আবার ওন গোলে। আলবানিয়া নিজে গোল করেছে 72 মিনিটে। অর্থাৎ বলে না যে গোল হচ্ছে না, একটা গোল হলেই তারপরে একটা গোল খায়, সেটাই আলবানিয়া 72 মিনিটে গোল খাওয়ার পরেই 76 থেকে 80 মিনিটের মধ্যে ক্রোয়েশিয়া আবার একটা গোল করেছে, যেইখানে ক্রোয়েশিয়া তখন 2-1 গোলে এগিয়ে গেছিল। তারপরে আমি ভেবেছিলাম যে হ্যাঁ, এটাই হচ্ছে ক্রোয়েশিয়া, ম্যাচ হয়তো জিতবে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেছে। 90+ এক্সট্রা মিনিটে দারুণ গোল করেছে আলবানিয়া। এইভাবে কিন্তু প্রথম আপসেট ইউরো কাপে করেছে, দ্বিতীয় আপসেট ইউরো কাপে হয়েছে, সেটা 2-2 ড্র হয়েছে ক্রোয়েশিয়া আর আলবানিয়ার মধ্যে। অর্থাৎ বলতে পারি এই বছর ক্রোয়েশিয়াকে কিন্তু সেই ছন্দে দেখতে পাচ্ছি না, যেটা আমরা দেখতে অভ্যস্ত। তবে সেকেন্ড খেলা 9:30 দিয়ে জার্মানি তারা হাঙ্গরি দলকে কিন্তু একদম পুরো একতরফা ম্যাচ করে দিয়েছে এবং বলে দিয়ে এই বছর কিন্তু এই ইউরোতে কিন্তু নিজের ঘরের মাঠে দারুণ খেলছে জার্মানিকে কিন্তু আটকানোটা খুবই ডিফিকাল্ট। জার্মানি দারুণ স্টার্ট করেছে। কালকে হাঙ্গরিকেও একতরফাই বলো ম্যাচ হারিয়েছে 2-0 গোলে। হাঙ্গরি সেরকমভাবে খেলতে পারছিল না, তবে হাঙ্গরি তারা মাঝে মাঝে অ্যাট্যাক করছিল, কিন্তু যাই হোক 2-0 গোলে জার্মানি জিতেছে। তো হাঙ্গরিরও অবস্থা ইন্ডিয়ান ফুটবল টিমের মতোই হয়ে গেছে। যেমন ইন্ডিয়ান ফুটবল টিম আগে দারুণ খেলতো, সেমনি হাঙ্গরিও আগে দারুণ খেলতো। হাঙ্গরিকে সবাই ভয় পেত, লিটারেলি হাঙ্গরির এত দাপট ছিল। সেই জায়গায় যেমন ইন্ডিয়ান ফুটবলও নিচে নেমে গেছে, হাঙ্গরি ফুটবলও নিচে নেমে গেছে। তো হাঙ্গরিরা সেই দাপট নেই, এখন আর হাঙ্গরিকে কেউ ভয় পায় না। তো যাই হোক, এটা হচ্ছে দ্বিতীয়। এবার তৃতীয় খেলা যেটা ছিল সুইজারল্যান্ডের, সেটা কিন্তু স্কটল্যান্ড আর সুইজারল্যান্ডের ম্যাচটাও খুব একটা খারাপ হয়নি, তবে আমি পুরো ম্যাচটা দেখিনি, ফার্স্ট হাফ দেখেছি। ম্যাচের ফলাফল 1-1 যেটা ড্র হয়েছে। ফার্স্ট হাফ তো ভালোই লাগছিল, মজা লাগছিল, তো সেকেন্ড হাফটা আমি দেখিনি, মিথ্যে কথা বলবো না। আর আজকে কিন্তু 3টেই ভালো খেলা আছে ইউরো কাপের। ইউরো 2024-এর 9:30টা ভালো খেলা আছে, 9:30টা কিন্তু দারুণ খেলা আছে এবং সেই খেলাটা দেখার মতো সময়ও আছে 9:30 দিয়ে। সেটা হচ্ছে ডেনমার্ক আর ইংল্যান্ড, দুজনেই কিন্তু জিতে আছে, তো ম্যাচটা জমজমাট হবে। আর 12:30 দিয়ে সব থেকে বেস্ট খেলাটা আছে আজকের, স্পেন আর ইটালি, আগের বছরের চ্যাম্পিয়ন ইটালি। তো ম্যাচটা 12:30 দিয়ে, আশা করছি পুরোটা দেখব। তো আজকে কিন্তু ইউরো কাপে এই 3টে ম্যাচ আছে। এইবারে ইন্ডিয়ান ফুটবলে আসি আস্তে আস্তে। সবার প্রথমে বলি, আপনারা আমাকে বলেছেন যে দাদা চেন্নাই এফসি নিয়ে আপডেট দিন, তো আমি ক্ষমা চাইছি, কারণ সত্যি কথা বলতে অনেক কিছু আপডেট মিস হয়ে যায়। তো সমস্ত আপডেট আমি চেষ্টা করি কভার করার, কিন্তু কিছু কিছু আপডেট মিস হয়ে যায়। তাহলে চেন্নাই এফসি তারা কিন্তু সই করে নিয়েছে তাদের নতুন বিদেশি প্লেয়ার, এটা হচ্ছে রাফায়েল ক্লিভিলারোর রিপ্লেসমেন্ট লুকাস ব্রাম্বিলা। তিনি একজন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার, যার বয়স মাত্র 25, তার উচ্চতা 6 ফুট এবং মার্কেট ভ্যালু 2,40,00,000 টাকা। অর্থাৎ বলতেই পারি এটা কিন্তু রাফায়েল ক্লিভিলারোর একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট এবং তরুণ প্লেয়ার, পায়ে ভালো কাজ আছে। লাস্ট সিজন ব্রাজিলিয়ান লিগে 3টে অ্যাসিস্ট এবং 1টা গোল করেছিলেন। ওভারঅল কিন্তু ভালো প্লেয়ার চুজ করেছে চেন্নাই এবং আশা করি ওয়েন কয়েলের আন্ডারে তিনি কিন্তু যেরকম গ্রেগ স্টিওয়ার্ট পারফরমেন্স করেছিল জামশেদপুরে, সেরকম তিনি চেন্নাই দলের হয়ে এই বছর পারফরমেন্স করবেন। অর্থাৎ চেন্নাই তারা কিন্তু সই করে নিয়েছে লুকাস ব্রাম্বিলাকে এবং অবশ্যই চেন্নাই তারা কিন্তু নতুন 3টে বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। 3টে বিদেশি, তার মধ্যে অবশ্যই 2টো ডিফেন্সিভ আর 1টা মিডফিল্ড। তো চেন্নাই কিন্তু 3টে বিদেশির সঙ্গে কথাবার্তা চলছে। তো এর মধ্যে কিন্তু কথাবার্তার পাকা হলে সেটা আমি অবশ্যই জানাবো। তবে আমি বলবো চেন্নাই তারা কিন্তু খুব ভালো দল গঠন করছে, মানে ভালো ভালো ইয়াংস্টার নিচ্ছে, যারা
দলের সুযোগ পেত না তাদেরকে নিচ্ছে। গুরকিরাত অ্যাজ আ ইন্ডিয়ান স্ট্রাইকার, আমি আশা করছি চেন্নাই ওয়েন কয়েল আন্ডারে কিন্তু গুরকিরাত সুযোগ পাবে। আমি বলবো ঈশান পান্ডিতের কাছে ভালো সুযোগ আছে চেন্নাই দলে চলে যাওয়ার। আমি বলছি ওয়েন কয়েল কিন্তু ইন্ডিয়ান স্ট্রাইকার তৈরি করবেই করবে। তো চেন্নাই দলের থেকে আমার অনেক আশা থাকবে, ওয়েন কয়েলের থেকে অনেক আশা থাকবে যে তিনি একটা ইন্ডিয়ান স্ট্রাইকার তৈরি করবেন। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। ইন্ডিয়ান এক্স হেড কোচ ইগোর স্টিম্যাকের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। ইন্ডিয়া তাকে স্যাক করেছে অ্যাজ এ হেড কোচ থেকে, তারপর হয়তো তিনি ওই ব্যাপারটাকে নিতে পারেননি। তিনি এখন কিছু কিছু স্টেটমেন্ট ভালো করছে, কারণ আমরাও তো জানতে না পারবো যে ইন্ডিয়ান AIFF এ কিরম পলিটিক্স চলে, কি কি সুবিধা আছে কি কি সুবিধা নেই। তো দেখুন মডার্ন ফুটবলে যেখানে সবাই যেই ইকুইপমেন্টস যেই গ্যাজেট ব্যবহার করছে সেটা ইন্ডিয়ান ফুটবলও ব্যবহার করা উচিত। তো ইগোর স্টিম্যাকের কিছু স্টেটমেন্টে এটা জানতে পেরেছি যে ইন্ডিয়ান ফুটবলের কাছে সেই ইকুইপমেন্টস সেই গ্যাজেটস নেই, তিনি এটা ক্লিয়ার করেছেন। তারপরে তিনি বলেছেন যে তার মন পছন্দের কিন্তু প্লেয়ার তাকে মাঝে মাঝে নিতে দিত না AIFF, অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরের পদে থাকার একটা ফায়দা কোচ অনুযায়ী টিম বানাতে দেয়নি। আরও একটা জিনিস জানতে পেরেছি সেটা হচ্ছে ফিজিওলজিস্ট নেই ইন্ডিয়ার কাছে ভালো, ফুটবল ফিলোসফিস্ট নেই ইন্ডিয়ার কাছে। তো এইগুলো কিন্তু ভালো জিনিস অ্যাড্রেস করেছে। এবং তিনি ইগোর স্টিম্যাকের মাথা কেন খারাপ হয়ে গেছে বলছি, তার কারণ হচ্ছে ইগোর স্টিম্যাক তিনি বলেছেন তার যে টাকা বাকি আছে সেই টাকা তাকে 10 দিনের মধ্যে যদি ক্লিয়ার না করে AIFF তাহলে তিনি ফিফার কাছে কমপ্লেন করবেন AIFF এর নামে। তো সত্যি কথা বলতে একটু রেসপেক্ট আমি দিতাম ইগোর স্টিম্যাককে, তার প্রতি রেসপেক্ট ছিল একটু, কিন্তু তিনি যে এই মানে দুর্ব্যবহারগুলো করছেন, এই বদ আচরণগুলো করছেন না, সেই জন্য ইগোর স্টিম্যাকের প্রতি রেসপেক্ট আমার কমে যাচ্ছে অনেক। মানে তুমি আমার ইন্ডিয়ান টিমের কোচ 5 বছর ধরে ছিলে, তার রেজাল্ট ইন্ডিয়ান টিমকে তুমি 121-এ নামিয়ে দিয়েছো, এই যেখানে 105 ইন্ডিয়া ছিল। তো রেজাল্ট দিতে পারোনি, তার সত্ত্বেও ইন্ডিয়া তোমাকে এতদিন ধরে খেলিয়েছে এবং ইন্ডিয়া তোমাকে স্যাক করে দেওয়ায় তুমি ব্যাপারটাকে নিতে পারছো না, বলছো 10 দিনের মধ্যে টাকা না দিলে তুমি ফিফার কাছে কেস করবে AIFF এর নামে। এইটা ইগোর স্টিম্যাকের মাথা খারাপ হয়ে গেছে বলে ইগোর স্টিম্যাক বলছে। তো আমি বলবো ইন্ডিয়ার এই মুহূর্তে ভালো কোচ নিয়ে আসার কথা, কিন্তু ইন্ডিয়ান ফুটবল AIFF এর মধ্যে যে কথাবার্তা চলে সেটা হচ্ছে এক্স বেঙ্গালুরু FCর হেড কোচ সাইমন গ্রেসনকে ইন্ডিয়ান হেড কোচ বানানোর কথাবার্তা চলছে। যদি এইটা যদি হয়, AIFF যদি সাইমন গ্রেসনকে হেড কোচ বানায়, আমি বলবো AIFF এর প্রেসিডেন্টের পদে যারা যারা আছে সবাইকে পদত্যাগ করা উচিত। ভাই সাইমন গ্রেসন ইন্ডিয়ান ফুটবল হেড কোচ, এটা স্বপ্নে পর্যন্ত ভাবতে পারবো না আমি। এত ডিফেন্সিভ কোচ, বেঙ্গালুরু FCতে 6 জন ডিফেন্সের প্লেয়ার খেলাতো, 4 জন মাত্র অ্যাটাক করতো। এরকমই ইন্ডিয়ান ফুটবল আমার মনে হয় না ডেভেলপ হতে পারে। তাই যেই আসুক সাইমন গ্রেসন ইন্ডিয়ান ফুটবলের জন্য একদমই উপযোগী কোচ নয়, এটা আমি পুরো হলবলিকে বলবো। তো এখনও পুরোপুরি কনফার্ম নয়, তবে সাইমন গ্রেসনের নাম কিন্তু সব থেকে জোর কদমে চলছে। সাইমন গ্রেসনকে যদি কোচ বানায় এক্স বেঙ্গালুরু হেড কোচ, মানে আপনারা চেনেন, মানে আপনারা আশা করছি চেনেন সাইমন গ্রেসনকে। তো আমি বলবো সাইমন গ্রেসনের থেকে খালিদ জামিল অনেক বেটার, ইন্ডিয়ান ফুটবল টিমের নিয়ে অনেক বেটার কাজ করেছেন তিনি। তো সাইমন গ্রেসনের যদি কোচ করানো হয় তাহলে খালিদ জামিল কেন নয়। আমি বলবো এই মুহূর্তে যদি ইন্ডিয়ান ফুটবলের ভালো চায় AIFF, তাহলে 3টে কোচের নাম আমি সাজেস্ট করব। হাওয়াসের নাম সাজেস্ট করছি না, কারণ হাওয়াসের বয়স এখন অনেক হয়ে গেছে, তিনি ঘুরে ঘুরে প্লেয়ার স্কাউটিং করার হয়তো পারবেন, তবে আমার মনে হয় না হাওয়াস এই দায়িত্বটা নেবে। 3টে কোচ মাথায় আছে, একটা হচ্ছে সার্জিও লোবেরা, আমি সত্যিই চাই লোবেরাকে কোচ বানাক, নয়তো ওয়েন কয়েল চেন্নাই FCর, নয় FC গোয়ার মনোলো মার্কোস, এই 3টের মধ্যে একজনকে যদি কোচ বানায় তাহলে ভালো হবে। তো এই নিয়ে আপনাদের মতামত কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার মোহনবাগানের আপডেট দিই। এইটা হচ্ছে আপুইয়া তাকে কিন্তু কনফার্ম সই করে নিয়েছে মোহনবাগান। 24 ঘন্টার মধ্যে আমরা অফিসিয়াল পেয়ে যাব যে মোহনবাগান আপুইয়াকে সই করে নিয়েছে, অর্থাৎ ডিল ডান আপুইয়ার। এবং আপুইয়ার জন্য মোহনবাগান 5 বছরের কন্ট্রাক্ট করেছে, 5 বছরের চুক্তিতে সই করেছে, এবং আপুইয়াকে 5 বছরে 20 কোটি খরচ করছে মোহনবাগান। মানে প্রত্যেক বছর আপুইয়াকে 3.5 কোটির কাছাকাছি অ্যাজ আ তার মার্কেট ভ্যালু ফি দেবে মোহনবাগান, এবং মুম্বাই থেকে নেওয়ার জন্য 3 কোটি 3.5 কোটির কাছাকাছি ট্রান্সফার ফি
দিচ্ছে মোহনবাগান মুম্বাই সিটি এফসিকে। অর্থাৎ আপুইয়া 5 বছরের চুক্তিতে 20 কোটি খরচ করছে মোহনবাগান আপুইয়ার জন্য। অর্থাৎ 5 বছরের চুক্তিতে আপুইয়ার সঙ্গে কিন্তু সই পুরো কনফার্ম। তো মুম্বাই সিটি এফসি এইবার ভয় পেয়ে গেছে। লাল্লেংজোলা ছাংটে, তাকে নিয়ে মুম্বাই কিন্তু আর ওই খেলা খেলছে না যে ছাংটেকে ছেড়ে দিতে পারি। ছাংটে তার সঙ্গে কিন্তু মোহনবাগান কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে। এবং আমি বলছি এই বছর ছাংটেকে যদি মোহনবাগান সই না করে, এর পরের বছর কিন্তু মোহনবাগান ছাংটেকে সই করে নিতে পারে। মুম্বাই ছাংটেকে 2022-এ সই করেছিল 3 বছরের চুক্তিতে, মানে আর ছাংটের 1 বছরের কন্ট্রাক্ট আছে মুম্বাইয়ের সঙ্গে। মে 31, 2025-এই ছাংটে আর মুম্বাইয়ের কিন্তু চুক্তি শেষ। তখন আর ছাংটে যদি কন্ট্রাক্ট এক্সটেনশন না করে তাহলে কিন্তু মোহনবাগান ছাংটেকে নিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ একটাই সিজন ছাংটেকে রাখতে পারে মুম্বাই, কারণ এই মুহূর্তে আমার মনে হয় না মুম্বাই ছাংটেকে ছাড়বে। এবং যদি ছাংটের চুক্তি এবং মোহনবাগান ম্যানেজমেন্ট ছাংটের ঠিকঠাক কথা বলতে পারে, তাহলে আমি বলবো ছাংটেকে মোহনবাগান সব থেকে হাইয়েস্ট হয়তো 4 কোটি 4.5 কোটির 1 বছরের, মানে তার মার্কেট ভ্যালুতে তাকে নিতে পারে। অর্থাৎ ছাংটেকে সব থেকে বড় ডিল দেবে মোহনবাগান। এবং আমরা জানি ইন্ডিয়ান ফুটবলে অনেস্টলি বলতে গেলে টাকা নেই। এই মুহূর্তে সব থেকে হাইয়েস্ট মার্কেট ভ্যালু প্লেয়ার ইন্ডিয়ার, সেটা হচ্ছে লাল্লেংজোলা ছাংটে, 3 কোটি। এবং আমি এটা বলতে একটু আমার হেজিটেট নেই, বর্তমানে ভারতের সেরা ফরওয়ার্ডের প্লেয়ার সেটা হচ্ছে লাল্লেংজোলা ছাংটে। তো যেখানে ফুটবলে মাত্র 3 কোটি টাকা পাচ্ছে একটা ফুটবলার, সেখানে যদি মোহনবাগান 4.5 কোটি 5 কোটি অফার করে, তাহলে আমার মনে হয় ছাংটে কিন্তু না করবে না। তো এই 1 বছরই ছাংটের সঙ্গে কিন্তু মুম্বাইয়ের কন্ট্রাক্ট আছে। এবং মুম্বাই কেন ভয় পেয়ে গেছে, মুম্বাই কিন্তু এখন থেকেই ছাংটের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশনের চেষ্টা করছেন যাতে ছাংটেকে ছাড়া না যায়। তো মুম্বাই ম্যানেজমেন্টের কিন্তু এবারে হাওয়া শুকিয়ে গেছে, কারণ সত্যি কথা বলতে লাস্ট 2টো সিজন মুম্বাইকে টেনেছে গ্রেগ স্টেওয়ার্ট আর ছাংটে। লাস্ট সিজন তো ছাংটে একা টেনেছে। ছাংটে বেরিয়ে গেলে মুম্বাইয়ের কিন্তু দশা খুব খারাপ হয়ে যাবে। তো দেখা যাক মুম্বাই ছাংটেকে আটকে রাখতে পারে কি পারে না। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলি মোহনবাগানের কাছে কিন্তু বড় সুযোগ আছে 27 থেকে 28 কোটি টাকা প্রাইজ মানি জেতার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কিন্তু একটা ড্রাফট বেরিয়ে গেছে যেখানে প্রাইজ মানি লেখা আছে। যদি মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ফাইনালে পৌঁছাতে পারে, তাহলে মোহনবাগান রানার আপ হিসাবে 15 কোটি টাকা পাবে। এবং যদি মোহনবাগান ACL 2 জেতে, আমি মন প্রাণ দিয়েছে মোহনবাগান ACL 2 জিতুক। 27 কোটি 28 কোটি, মানে 27 কোটি টাকাটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে মোহনবাগান যদি ACL 2 জেতে, তাহলে বর্তমানে এশিয়ার মানে ক্লাব র্যাঙ্কিং ইন্ডিয়ার এএফসি ক্লাব কম্পিটিশন র্যাঙ্কিং ইন্ডিয়ার 17, মানে ইন্ডিয়ান ক্লাব ISL-কে 17 নম্বরে রেখেছে এশিয়ার র্যাঙ্কিংয়ে। তো যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 মোহনবাগান জিতে যায়, তাহলে মোহনবাগান 17 থেকে 1 লাফে 12-13-তে চলে আসতে পারে। এ লিগ 11 নম্বরে আছে এবং মোহনবাগান যদি 12 নম্বরে চলে আসে, এ লিগের কাঁধে, মানে এ লিগের সঙ্গে টক্কর চলে যাবে। তখন ISL ক্লাব বাধ্য হয়ে আরও বেটার বিদেশি প্লেয়ার সই করতে বাধ্য হবে। তাই মোহনবাগান যদি ACL 2 জেতে, তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য এটা বিশাল বড় লাভ হবে। এবং তার ফলে কিন্তু AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলারও ছাড়পত্র পেয়ে যাবে AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলারও সুযোগ পেয়ে যাবে মোহনবাগান। মানে সেই বড় বড় ক্লাবের সঙ্গে খেলতে পারে এবং মোহনবাগানের কিন্তু ফিফা র্যাঙ্কিং আরও বেটার হতে পারে। তো একটা মোহনবাগান যদি AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 জিততে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবল অনেক বুস্ট আপ হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো আপনার কি মনে হয়, মোহনবাগান AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 কি অ্যাটলিস্ট ফাইনালে পৌঁছাতে পারবে? দেখুন, কাজটা খুবই ডিফিকাল্ট, কিন্তু অসম্ভব নয়। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।